ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। আজ হাইড্রোস্ট্যাটিক্সের লেকচার নাম্বার 3। আজকে এই ক্লাসে আমরা পড়ব যে প্রবাহীর চাপ সঞ্চালন, মানে অ্যাকচুয়ালি এই প্রবাহীর চাপ সঞ্চালনকেই বলা হয় যে পাস্কালের সূত্র। পাস্কালের সূত্র আমরা পড়ব, খুব ইম্পর্টেন্ট। এবং এই পাস্কালের সূত্রের অ্যাপ্লিকেশন আমরা পড়ব। যে পাস্কালের সূত্রের অ্যাপ্লিকেশনকে আমরা বলি যে ঘাত বৃদ্ধির নীতি, এবং সঙ্গে আমরা বলবো যে হাইড্রোলিক প্রেস। তাই তো, যে খুব ইম্পর্টেন্ট ক্লাসটি হবে, সেই জন্য খুব ভালো করে দেখো। যে অ্যাকচুয়ালি আমি আগেই বলেছি যে হাইড্রোস্ট্যাটিক্স বলতে কি বোঝায়। যে হাইড্রোস্ট্যাটিক্স বলতে বোঝায় যে ফিজিক্সের যে শাখায় প্রবাহীর ধর্ম নিয়ে আমরা আলোচনা করি, সেই শাখাকে আমরা বলা হয় যে হাইড্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, এবার ফিজিক্সে প্রবাহী কারা? প্রবাহী হচ্ছে দুই ধরনের, একটা তরল আর একটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টারে শুধু কি জানবো যে প্রবাহী কি, আমাদের কিন্তু পদার্থ, এবং ওই পদার্থের ধর্মসমূহ আমরা জানবো। এবং সেটা কোন ধর্ম? সেটা অবশ্যই যে প্রবাহী ধর্ম, যেটা ফ্লুইড। কারা হয়? লিকুইড আর গ্যাস, এরা হচ্ছে আমাদের ফ্লুইড। তাহলে ওই প্রবাহীর চাপ সঞ্চালন, যে অ্যাকচুয়ালি তার আগে বলে দিই যে যদি এটা হচ্ছে কঠিন বস্তু, খুব ইম্পর্টেন্ট ক্লাস, খুব ইন্টারেস্টিং ক্লাস হবে, সেই জন্য ক্লাসটি সম্পূর্ণ দেখো, তাহলে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং কি বুঝাতে চেয়েছে এই পাস্কালের সূত্রের সাহায্যে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রবাহীর চাপ সঞ্চালন। ধরলাম যে এটা হচ্ছে কঠিন পদার্থ, হ্যাঁ, এটা আছে সলিড। এই সলিডের উপর যদি চাপ প্রয়োগ করা হয়, এই সলিডের উপর যদি চাপ প্রয়োগ করা হয়, তবে আমি যে স্থানে, সেটা এখানে চাপ প্রয়োগ করি, বা কঠিনের এখানে চাপ প্রয়োগ করি, বা কঠিনের এখানে চাপ প্রয়োগ করি, বা কঠিনের মানে কি, আমি যে কোনো জায়গাতেই আমি, মানে কঠিন পদার্থের ক্ষেত্রে আমি যে কোনো জায়গাতেই আমি চাপের প্রয়োগ করি না কেন, সেই চাপটা এই কঠিন পদার্থের মধ্যে দিয়ে সঞ্চালিত হতে পারবে না। মানে সঞ্চালিত হওয়া মানে বোঝায় যে ওই চাপটা কি, আমি যে পরিমাণে চাপ প্রয়োগ করব ওই কঠিন পদার্থের যে কোনো স্থানে, ওই চাপ শুধু ওই পার্টিকুলার স্থানে কি করবে, একটা স্থানীয় বিকৃতি ঘটাবে। মানে অ্যাকচুয়ালি যে আমি এখানে, আমি এই অঞ্চলে যে চাপ প্রয়োগ করলাম, এই চাপ এখানকারই কি, এই লোকালের বা এই অঞ্চলের কি একমাত্র এই চাপের জন্য বিকৃতি ঘটাবে। বাট এই চাপের জন্য সমগ্র বস্তুতে ওর বিকৃতির পরিবর্তন ঘটবে না। হ্যাঁ, যে সাপোজ তুমি যদি ভালো করে দেখো, যে লক্ষ্য করবে তোমার কাছে আছে আটা, হ্যাঁ, ওই আটা দিয়ে, ওই আটা মাখার পর তুমি একটা এরকম একটা আয়তাকার শেপ তৈরি করবে। হ্যাঁ, এবার এই আটার একদিকে যদি তুমি চাপ প্রয়োগ করো, দেখবে যে ওই চাপ প্রয়োগের জন্য কি ওই আটার যে গুলিটা আছে, ওই গুলির কি শুধু একটাই অংশে বিকৃতি ঘটাবে। মানে তুমি যে চাপ প্রয়োগ করলে ওই চাপ সম্পূর্ণ কি আটার প্রত্যেকটা অংশেই কিন্তু বিকৃতি ঘটালো না। কেন ঘটালো না? কারণ যে কঠিন পদার্থের ক্ষেত্রে তাদের যে ইয়ং গুণাঙ্ক থাকে, এবং কঠিন পদার্থের মধ্যে যে প্রত্যেকটা কণাগুলো কি এত দৃঢ়ভাবে অবস্থান করে, তার মানে কি ওদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি। তাহলে অনেক বেশি হওয়ার জন্য যে এই যে পরিমাণে আমি চাপ প্রয়োগ করলাম কোনো একটা পার্টিকুলার স্থানে, তাহলে এই চাপ কি ঠিক ওখানেই সঞ্চালিত, মানে ওখানেই কি থেকে যাবে, ও আর অন্য কোনো স্থানে সঞ্চালিত হতে পারবে না। কেন পারবে না? কারণ অ্যাকচুয়ালি এই কঠিন পদার্থের মধ্যে প্রত্যেকটা অণু খুব দৃঢ়ভাবে অবস্থান করে, ওদের মধ্যে কি আন্তঃনৈবিক আকর্ষণ বল অনেক বেশি। এবং তোমরা আগেই পড়েছো যে কঠিন পদার্থের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক যে আছে বা স্থিতিস্থাপক গুণাঙ্কের মান অনেক বেশি। তার মানে কি করবে, তার মানে আমি যে পরিমাণে চাপ
দিলাম কোন একটা পার্টিকুলার স্থানে, তাহলে ওই চাপের যে বিকৃতি ঘটবে ওই বিকৃতির জন্য যে শুধু কি ওই ওই স্থানীয় অঞ্চলেই ওই বিকৃতিটাকে রেখে দেবে, ও প্রবাহিত করবে না। কেন করবে না? ওই যে মেন কি যে এরা সলিড, যদি খুব যদি নরম হতো, মানে নরম বলতে আমি বোঝাচ্ছি যে যদি 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 ক্ষীণ হতো তাহলে কি হতো, তাহলে যদি ক্ষীণ হতো তাহলে এই চাপ কি, তাহলে এই চাপ সবারই মধ্যে কি ওই আন্দোলন সৃষ্টি করতে পারতো। বাট এই চাপ সবার মধ্যে আন্দোলন সৃষ্টি করতে পারবে না। কেন পারবে না? কারণ অ্যাকচুয়ালি যে চাপ দিলাম ওই চাপের জন্য শুধু পার্টিকুলার স্থানীয় অঞ্চলেই সৃষ্টি করবে, ওকে সঞ্চিত হতে দিবে না। কে কে দিবে না? কারণ এই কঠিন পদার্থ দিবে না। কেন? ওরা খুব ধীর, ফলে কি, ফলে ওরা আর বিকৃতি ঘটাবে না। ক্লিয়ার? তাহলে কঠিন পদার্থের যদি বলা হয় যে এখানে এখানে আমি এখানে আমি চাপ প্রয়োগ করলাম, তাহলে এই চাপের জন্য শুধু এখানেই অঞ্চলে শুধু বিকৃতি ঘটবে, এটা আর দূরে সঞ্চিত হবে না। মানে কি যে কঠিন পদার্থের ক্ষেত্রে আমি যে স্থানে চাপ প্রয়োগ করব শুধুমাত্র কি ওই স্থানেই কি একমাত্র বিকৃতি ঘটবে, সেটা হবে স্থানীয় বিকৃতি, কিন্তু ওই বিকৃতি সঞ্চয় হতে পারবে না। কেন কি যে কঠিন পদার্থ খুব ধীরভাবে অবস্থান করে আছে, ও সরাতেই পারবে না। বাট যারা আছে প্রবাহী, হ্যাঁ, অর্থাৎ প্রবাহী বলতে কারা, যে যে তরল বা গ্যাস, তাহলে এই গ্যাস বা তরলের ক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে কি, তাহলে সেই চাপ প্রবাহীর সমস্ত অংশেই সেটা অপরিবর্তিত মানে সঞ্চালিত হয়। তো অ্যাকচুয়ালি এটাকেই আমরা কি বলি যে পাস্কালের সূত্র, যে পাস্কাল কি আমরা বলা হয় কি যে পাস্কালের সূত্র। এই পাস্কালের সূত্র খুব ইম্পর্টেন্ট এবং সঙ্গে এই পাস্কালের সূত্রের যে অ্যাপ্লিকেশন এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে পাস্কালের সূত্র কি বোঝায়? যে পাস্কালের সূত্র বোঝায় যে আবদ্ধ প্রবাহী, আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে, আমি এটা অবশ্যই ডিসকাস করব, আগে শুধু লিখে দিচ্ছি পাস্কালের সূত্র কি, যে আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে, আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে, চাপ প্রয়োগ করলে ওই সেই চাপটা, হ্যাঁ, যে সেই চাপ আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে, আবদ্ধ পরিবাহীর যে কোনো অংশে বা যে কোনো স্থানে, হ্যাঁ, আবদ্ধ পরিবাহীর যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ প্রবাহীর সব বিন্দুতে অপরিবর্তিত মানে সঞ্চালিত হয় এবং 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 প্রবাহী সংলগ্ন এবং প্রবাহী সংলগ্ন যে কোনো তলের উপর লম্বভাবে ক্রিয়া করে, তাহলে কি বললো যে পাস্কালের সূত্র, যে আবদ্ধ প্রবাহী মানে একটা কি একটা আবদ্ধ কোনো তরল আছে বা কোনো লিকুইড বা কোনো গ্যাস আছে, আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ প্রবাহীর সব বিন্দুতে অপরিবর্তিত মানে সঞ্চালিত হয় এবং প্রবাহী সংলগ্ন যে কোনো তলের উপর লম্বভাবে ক্রিয়া করে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কেমন, যে বললাম যে এটা একটা আছে, পরে বল আছে, হ্যাঁ, কোনো বল আছে বা কোনো আছে গোলক প্লাস্টিকের, এবং এই গোলকের মধ্যে লিকুইড কোন তরলকে রাখা হয়েছে, যে কোন লিকুইড এখানে আছে, ঠিক আছে। এবার এই যে গোলকটা আছে এই গোলকের চারিদিকে এভাবে করে
পিন দিয়ে ছিদ্র করা হয়েছে, ছিদ্র, হ্যাঁ, যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট বিভিন্ন পয়েন্টে ছিদ্র করা হয়েছে পিন দিয়ে। এবার এবার যদি এই বলকে বা এই গোলককে যদি তুমি যদি চাপ প্রয়োগ করো, তুমি যদি চাপ প্রয়োগ করো, তাহলে দেখতে পাবে যে এখানে যে জল, এই জল কি হবে, ওই প্রত্যেকটা বিন্দু থেকে জল বেরিয়ে আসবে এবং দেখা যাবে যে আমি যেই পরিমাণে চাপ প্রয়োগ করলাম সেম একই চাপের সমমানের কি চাপ সব বিন্দুতে কি প্রয়োগ করার জন্য প্রত্যেকটা পয়েন্ট থেকে কি একই ঘাত সহ জল বেরিয়ে আসবে। এই যে এখানে লেখা আছে না যে যে আবদ্ধ প্রবাহে যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ প্রবাহে কি সব বিন্দুতে অপরিবর্তিত মানে অ্যাকচুয়ালি যে মানটা কোনো পরিবর্তন হবে না, মানে আমি এখানে যে পরিমাণে চাপ প্রয়োগ করব সেম একই চাপটাই কি হবে, মানে অ্যাকচুয়ালি আমি এখানে কি এই আবদ্ধ প্রবাহী আমি যে কোনো অংশেই চাপ প্রয়োগ করি না কেন, ওই চাপটা কি হবে সমমানে কি করবো, সব দিকে ধাক্কা মারবে, তাহলে সব দিকে ধাক্কা মারা মানে কি, তাহলে ওই সমান চাপ কি যে প্রত্যেকটা প্রবাহী তলের উপর পড়বে। এবং কি বলেছে যে প্রবাহী সংলগ্ন, এই যে প্রবাহী সংলগ্ন যে কোনো তলের উপর সেটা এই লম্ব হবে কাজ করবে, মানে কি যে ব্যাপারটা যে অ্যাকচুয়ালি আমি আগেই বলেছি ফিজিক্স মানে কি, ফিজিক্স বলতে বোঝায় যে নেচার, আমরা হচ্ছে প্রকৃতিকে আমরা স্টাডি করি। যে অ্যাকচুয়ালি যে তোমরা যদি দেখো যে বেলুন, হ্যাঁ, কোন একটা বেলুনের মধ্যে জল ভর্তি করে ওকে যদি ফুটা করা হয় এবং ওই বেলুনে যদি চাপ দেওয়া হয় তবে দেখা যাবে ওই প্রত্যেকটা কি ফুটা থেকে যেসব জল বেরিয়ে আসছে সেই জল কি ওই যে আবদ্ধ প্রবাহী আছে ওই প্রবাহের সাথে লম্বভাবে সব জল বেরিয়ে আসছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা এটা অবজারভেশন করেছি এবং এই অবজারভেশনকে কি আমরা এই ফিজিক্সে এই পাস্কালের সূত্র থিসিস হিসেবে আমরা পড়ছি, এই থিওরি হিসেবে আমরা পড়ছি, মানে অ্যাকচুয়ালি টোটালটাই নেচার। তাহলে এর এবার ব্যাখ্যা বা এর অ্যাপ্লিকেশন আমরা করেছি ফিজিক্সের সাহায্যে। তাহলে এবং আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যে এরকম সেম এখানেও একটা আবদ্ধ প্রবাহী আছে, একটা আবদ্ধ মানে কি একটা আবদ্ধ প্রবাহী আছে, মানে হয়তো এখানে কোনো লিকুইড আছে বা কোনো একটা গ্যাস আছে, তাই তো, ঠিক আছে। এবার আমি এখানে চারটা অংশ নিলাম, চারটা, 6টা 10টা আমি যে কোনো অংশ নিতেই পারি, নিলাম, ঠিক আছে। এই আমি চারটা অংশ কনসিডার করলাম, ঠিক আছে। এবং ধরলাম যে এই তলের ক্ষেত্রফল স্মল a, এই তলের ক্ষেত্রফল স্মল b, এই তলের ক্ষেত্রফল স্মল c, এই তলের ক্ষেত্রফল স্মল d, ঠিক আছে, ঠিক আছে। এটা আমাদের কত b, এটা আমাদের d, ঠিক আছে। এবার ধরলাম যে এই অংশে আমি F1 পরিমাণ বল প্রয়োগ করলাম, F1 পরিমাণ আমি বল প্রয়োগ করলাম, হ্যাঁ, F1 পরিমাণ বল প্রয়োগ করলাম। তাহলে এখানে F1 মানে কি এখানে যে তল আছে এই তলের ক্ষেত্রফল b এবং এই b তলের ক্ষেত্রফলের উপর F1 পরিমাণ যদি বল যদি প্রয়োগ করি তার মানে এই তলের উপর আমি চাপ কত প্রয়োগ করলাম, F1/b প্রয়োগ করলাম, ঠিক আছে। এবং সেটা কোথায়, আবদ্ধ প্রবাহের উপর। তাহলে এই যে পরিমাণে চাপ দিলাম এই চাপ কি করবে, এই চাপ এখানে ধাক্কা মারবে, এই চাপ এখানেও ধাক্কা মারবে, আবার এই চাপ এখানেও ধাক্কা মারবে, তাই তো। তার মানে এখানে যে চাপ আমি প্রয়োগ করলাম এবং সেই চাপের জন্য কি দেখা যাবে যে এই পিস্টনটা উপরে উঠে গেছে, এই পিস্টন উপরে উঠে গেছে, এই পিস্টনও মানে কি এই পিস্টন কি বাইরের দিকে, এও বাইরে এও বাইরে, কেন, তাই তো হবে না যে এই পিস্টনের উপর যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে সেই চাপ কি করবে, এই তরলের প্রত্যেকটা বিন্দুতে কি করবে, সঞ্চালিত হবে এবং এই চাপ এই প্রবাহী সংলগ্ন কি তলের উপর লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে আমি যে পরিমাণে চাপ দিলাম ওই চাপ কি এই পিস্টনকে ধাক্কা মারবে উপরের দিকে, একে ধাক্কা মারবে উপরের দিকে, একে ধাক্কা মারবে উপরের দিকে,
তাই তো? তার মানে কি, তার মানে এই পিস্টনও আমরা দেখব যে এই পিস্টনও কি বাইরে বেরিয়ে আসছে, এও বাইরে বেরিয়ে আসছে, এবং এর কত ক্ষেত্রফল a, এর ক্ষেত্রফল d, এর ক্ষেত্রফল c, এবং বললাম যে যে পরিমাণ চাপ প্রয়োগ করলো সেই চাপের জন্য এখানে ঘাত ধরলাম যে F2, এখানে ঘাত হচ্ছে F3, এখানে ঘাত হচ্ছে F4। তার মানে এখানে ঘাত কত F2, তাহলে এই যে পিস্টন, তাহলে এর উপরে চাপ কত হবে, তাহলে চাপ কত হবে F2/A। তাহলে এর উপর চাপ কত হবে, F2/D, যেখানে D মানে কি, এই তলে যে আছে তল আছে ওই তলের ক্ষেত্রফল, আর এর উপর চাপ কত হবে F4/C। এবং সেটা দেখা যায় যে আমি এখানে যে পরিমাণে চাপ প্রয়োগ করলাম, কত চাপ প্রয়োগ করলাম F1/B। তাহলে দেখা যায় যে এই F1/B, তাহলে এই চাপের যেটা প্রয়োগ করলাম এই চাপের সমানকে, এই চাপেরই সমান এই চাপ, অর্থাৎ F1/B is equals to F2/A equals to কত, হচ্ছে এটা F3 হলো, তাহলে F3/D, F3/D আর কত ইকুয়ালস টু F4/, হচ্ছে কত C। তার মানে যে আমি কোন আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশেই চাপ প্রয়োগ করি না কেন, সেই চাপ অপরিবর্তিত মানে প্রবাহীর সব বিন্দুতে সঞ্চারিত হয়। এবার যদি আমি বলি যে এবার এই চাপটাই আমি এখানে না, আমি এই পিস্টনে প্রয়োগ করেছি, তাহলে এই পিস্টনে যদি চাপ প্রয়োগ করি তবে সেই চাপ পেলে কত হবে F2/A। তাহলে এই যে চাপ F2/A, এটা কি করবে, এবার এই চাপটা একে মারবে, আবার একে মারবে। তার মানে আবার এই F2/A এরই আবার সমান কি হবে, এর সঙ্গে সমান, এর সঙ্গে সমান। যদি ধাক্কা মারতাম এখানে, তাহলে এখানে চাপ পেলে কত F4/C, তাহলে এটারই সমান, তাহলে এখানে যে চাপ ওরই সমান কি হতো, এখানে চাপ, মানে অ্যাকচুয়ালি এই চাপটা অলওয়েজ ইকুয়াল। এটাই বলবো যে আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে, সেটা এখানে হোক, এখানে যে কোনো অংশে, যে আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ প্রবাহীর সব বিন্দুতে অপরিবর্তিত মানে সঞ্চারিত হয়, এবং প্রবাহী সংলগ্ন যে কোনো তলের উপর লম্বভাবে ক্রিয়া করে। তাহলে একে আমরা কি বলি, যে পাস্কালের সূত্র। এবং এই পাস্কালের সূত্রের যে অ্যাপ্লিকেশন, সেটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবার যদি তোমাদের প্রশ্ন আসে এমসিকিউতে বা 1 নম্বরে, যে পুকুরের জলে চাপ প্রয়োগ করলে, সেই চাপ অপরিবর্তিত মানে প্রত্যেকটা পয়েন্টে সঞ্চালিত হয় কি হয় না। বা তোমাদের এটাও প্রশ্ন আসতে পারে যে পুকুরের জলের ক্ষেত্রে বা পুকুরের জলে পাস্কালের সূত্র প্রযোজ্য হয় কি হয় না। পুকুরের জলে বা নদীর জলের ক্ষেত্রে, জল মানে কি ফ্লুইড, তাই না? তাহলে তাহলে নদী বা পুকুরের জলের ক্ষেত্রে এই পাস্কালের সূত্র প্রযোজ্য হবে না। কেন হবে না? কারণ সেটা আবদ্ধ প্রবাহী না, আবদ্ধ না। তুমি বাড়িতেই বুঝতে পারবে। তুমি একটা প্লাস্টিক আছে পিপি, তাই তো, যে একটা পিপি আছে, প্লাস্টিকের পিপি আছে, হ্যাঁ, ওই পিপির মধ্যে তুমি যদি জল ভরো, তুমি জল ভরলে, এবার জল ভরে তুমি একে জল বললে, ঠিক আছে, ওখানে খুব টাইট করে তুমি ধরে আছো, এবং 1 সেকেন্ডের মধ্যে বা ইনস্ট্যান্ট সেকেন্ডে সুইচ দিয়ে যদি ফুটা করে দাও, দেখবে ওই চাপের জন্য তুমি যে পরিমাণে চাপ দিলে ওই প্রত্যেকটা কি হবে, ফুটা থেকে ইকুয়াল অ্যামাউন্টের জল বার হচ্ছে, এবং সেটা অবশ্যই ওই যে পিপির যে তলের সঙ্গে অবশ্যই সেটা লম্বভাবেই হচ্ছে। কেন? কারণ সেটা আবদ্ধ, এবং পুকুর বা নদীর জল আবদ্ধ না, সেহেতু কি ওই চাপটা সব জায়গায় সমানভাবে প্রয়োগ হবে না। তার মানে পাস্কালের সূত্র প্রযোজ্য হয় কার ক্ষেত্রে? সেটা অবশ্যই আবদ্ধ প্রবাহীর ক্ষেত্রে। আবদ্ধ কেন? অ্যাকচুয়ালি কি, যে আবদ্ধ যদি থাকে, তাহলে কি যে পরিমাণ আমি চাপ দিলাম ওই চাপটা কি ওর মধ্যেই থাকবে,
মানে ওই চাপ কি আর কোথাও বাইরে যাচ্ছে না। তার মানে কি, যদি বলি আবদ্ধ, তার মানে কি যে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমি যে পরিমাণে চাপ দিলাম ওই চাপটা কি ওই আবদ্ধর মধ্যেই থেকে গেছে, ওই চাপ আমাদের কোনো লস হতে পারছে না। ঠিক আছে, এবার নেক্সট তোমাদের করতে হবে যে পাস্কালের সূত্রের প্রয়োগ। তাহলে পাস্কালের সূত্রে কি বললো, যে আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ প্রবাহীর সব বিন্দুতে অপরিবর্তিত মানে সঞ্চালিত হয় এবং প্রবাহী সংলগ্ন যে কোনো তলের উপর লম্বভাবে ক্রিয়া করে। এবং এই পাস্কালের সূত্রের সব থেকে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হলো ঘাত বৃদ্ধি নীতি। যে কি বলে, তা বলা হচ্ছে আমাদের ঘাত বৃদ্ধির নীতি। খুব ইম্পর্টেন্ট যে ঘাত বৃদ্ধির নীতি, যে অ্যাকচুয়ালি এই ঘাত বৃদ্ধির নীতিটা বলতে কি বোঝায়, যে ঘাত বৃদ্ধির নীতি বলতে বোঝায় এর প্রচুর আছে অ্যাপ্লিকেশন। এই ঘাত বৃদ্ধির নীতি বলতে বোঝায় যে আবদ্ধ প্রবাহী কোন অংশে কিছু পরিমাণ বল প্রয়োগ করলে, হ্যাঁ, যে আবদ্ধ প্রবাহীর কোনো অংশে কিছু পরিমাণ বল প্রয়োগ করলে অন্যত্র অনেক বেশি পরিমাণে আমরা বল পাই। মানে কি, মানে অ্যাকচুয়ালি কি, যে আমি যে পরিমাণে আমি বাহ্যিক বল প্রয়োগ করলাম তার থেকেও কি আমি অনেক বেশি হারে আমি বল পেলাম। মানে আমি যে পরিমাণে বল প্রয়োগ করলাম সেই বলের যেটা পেলাম আউটপুট সেটা হচ্ছে বিবর্ধিত। মানে তাহলে আমি কি বললাম, যে আবদ্ধ প্রবাহীর কোনো অংশে কিছু পরিমাণে বল প্রয়োগ করলে অন্যত্র অনেক বেশি পরিমাণে আমরা বল পাই। তার মানে আমি যে পরিমাণে বল প্রয়োগ করেছি সেই বলের কি বিবর্ধন ঘটেছে, তাই তো। দেখো আমি কি বললাম, চাপ আর বল কিন্তু একই না। চাপটা কি, চাপ প্রত্যেকটা অংশে কি সমানভাবে প্রয়োগ হবে, বাট বল সমান নাও হতে পারে। কেন, ক্ষেত্রফল যেহেতু আছে। তা দেখো, তাহলে চাপ বলতে কি বোঝায়, চাপ বলতে বোঝায় ফোর্স বাই এরিয়া, তাই তো। যে চাপটা সমান আবদ্ধ পরিবাহী আমি যে কোনো অংশে চাপ প্রয়োগ করি না কেন ওই চাপটাকে অপরিবর্তিত মানে সকল জায়গাতে প্রবাহিত হবে, মানে সঞ্চারিত হবে। বাট এই ফোর্সটা আলাদা হতে পারে। কেন আলাদা হবে, কেন ক্ষেত্রফলটা যদি আলাদা হয়, তাই না। যেমন আমি এই আগের এক্সাম্পল আমি কি করেছি, যে চাপটা একই, যে আমরা বললাম না যে F1/A বা F2/B বা F3/C, মানে চাপটা একই, চাপ একই, বাট প্রযুক্ত বল কি সমান নাও হতে পারে। কেন, তাদের যেহেতু ক্ষেত্রফলটা আলাদা, ABC যেহেতু আছে, তাই তো। তার মানে চাপটা একই, বাট এই ক্ষেত্র মানে কি এই প্রযুক্ত বল সমান নাও হতে পারে। কেন, তার ক্ষেত্রফলের জন্য। ক্লিয়ার, তাহলে চাপ একই বা প্রযুক্ত বল আলাদা হতেই পারে, কম বেশি হতেই পারে, সেটা কার জন্য, একমাত্র ক্ষেত্রফলের উপর। ঠিক আছে, তাহলে ঘাত বৃদ্ধির নীতি কি বলে, যে ঘাত বৃদ্ধির নীতি বলতে বোঝায় আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে কিছু পরিমাণ কি যে বাহ্যিক বল যদি প্রয়োগ করি তাহলে অন্যত্র অনেক বেশি পরিমাণে বাহ্যিক বল পাওয়া যায়। তার মানে আমি যে পরিমাণে বাহ্যিক বল প্রয়োগ করলাম তার কি বিবর্ধিত মানে আমি বাহ্যিক বলটা ফিরে পেলাম। তার মানে কি, যে অবশ্যই আমি যে পরিমাণে ঘাত প্রয়োগ করলাম তার থেকে কি আমি অনেক বেশি ঘাত পেলাম কোথায়, অন্যত্র। একে আমরা কি বলি, যে ঘাত বৃদ্ধি নীতি। এর আগে অ্যাপ্লিকেশনটাকে করাই, তারপরে এর ইউজ কোথায় হয় সেটা আমি বলে দেবো। তাহলে ঘাত বৃদ্ধি নীতি, হ্যাঁ, যে ঘাত বৃদ্ধি নীতিটা কি দেখো, খুবই ইম্পর্টেন্ট। যে এখানে কি আছে, এখানে একটা নল আছে এবং এই নলের সঙ্গে মানে অ্যাকচুয়ালি এই নলটাকে একদম সম্পূর্ণ কি করা হয়েছে, একদম সম্পূর্ণ করা হয়েছে আবদ্ধ। এই নলকে সম্পূর্ণ কি করা হয়েছে, আবদ্ধ করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে এটা কি বড় নল, এই বড় নলের উপর একটা
পিস্টন বা একটি পাটাতন দেওয়া আছে, আর এটা ছোট, তাহলে এরও কি এই যে এই নলের উপরে একটি পিস্টন বা একটি পাটাতন দেওয়া আছে। হ্যাঁ, তার মানে কি যে এটা যে আমাদের বড় পিস্টন, এটা আমাদের ছোট পিস্টন। ঠিক ঠিক আছে। এবার ধরলাম যে যে ধরি ধরি যে ছোট ছোট পিস্টনের ক্ষেত্রফল, ধরি ছোট পিস্টনের ক্ষেত্রফল স্মল এ, হ্যাঁ, এবং এবং ওই বড় পিস্টনের ক্ষেত্রফল স্মল বি। ক্লিয়ার? ঠিক আছে। এবং এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে লিকুইড, এর মধ্যে আছে লিকুইড। হ্যাঁ, লিকুইড কেন? অ্যাকচুয়ালি কি এটাকে করা হয়েছে আবদ্ধ, এটা করা হয়েছে আবদ্ধ। কেন? আবদ্ধ না হলে আমাদের পাস্কালের সূত্র প্রয়োগ হবে না। এই ঠিক আছে, একদম সম্পূর্ণ আছে আবদ্ধ। হ্যাঁ, এবার এবার যেটা ছোট পিস্টন, হ্যাঁ, তাহলে এর কত ক্ষেত্রফল স্মল এ, এর কত ক্ষেত্রফল বি, মানে ওই উপরে যে পিস্টন ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে। এবার যে আছে এই ছোট পিস্টন, এর উপর আমি এফ পরিমাণ মানে F1 পরিমাণকে আমি বাহ্যিক বল প্রয়োগ করলাম। কি বললাম? যে এটা কি আছে পিস্টন, এটা আছে পিস্টন এখানে, তাহলে কি করলাম ওই পিস্টনের কত আছে ক্ষেত্রফল স্মল এ, এবং এর উপরকে আমি F1 পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করলাম, বা F1 পরিমাণ আমি ঘাত বল প্রয়োগ করলাম। তার মানে তাহলে এই পিস্টনের উপর, মানে এমন কি যে এই যে পিস্টনটা না ও কিন্তু হচ্ছে চলাচল করতে পারবে। মানে ব্যাপারটা কি এরকম যে তোমরা দেখেছো পাম্পার, ওই পাম্পারের মধ্যে, হ্যাঁ, পাম্পারের মধ্যে যখন পাম্প করার সময় কি করে যে একটা পিস্টন যেমন আপ ডাউন করে, ঠিক তেমন এখানে পিস্টনটা আছে। ঠিক ঠিক তেমন কি এখানে ওই পিস্টনটা আছে, কি হবে ওই পিস্টনটা আপ অ্যান্ড ডাউন করতে পারবে। এবং এখানে যে আছে বড় পিস্টন, যে আছে বড় পিস্টন, ও এখানে আপ অ্যান্ড ডাউন করতে পারবে। এবং এক্ষেত্রে আইডিয়াল কেস মানে আদর্শ কেসে ধরা হয় যে পিস্টন যখন নামছে বা উঠছে তখন এখানে কোনো ঘর্ষণ নাই। ঘর্ষণ থাকলে কি হতো আমি সেটাও এই থিওরি লাস্টে বলে দেবো। ঠিক আছে। তাহলে এখানে যে পিস্টন যেমন লাইক অ্যাজ পাম্পার, তাই তো, এরপরকে আমি বাহ্যিক বল প্রয়োগ করছি। তাহলে ওই যে পাম্পার বা এই কলের কত ক্ষেত্রফল এ, আর কত বল প্রয়োগ করছি F1। তাহলে F1 বল প্রয়োগ করছি কার উপর? এ ক্ষেত্রফলের উপর। কিভাবে? লম্ব হবে। তার মানে এই এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর F1 পরিমাণ ঘাত বল প্রয়োগের জন্য আমি এই তরলের উপর আমি কত পরিমাণ চাপ প্রয়োগ করলাম? তাহলে চাপ প্রয়োগ কত করলাম? চাপ প্রয়োগ। তাহলে চাপ ইকুয়ালস টু হবে কত? F1/A, তাই না? তাহলে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর F1 পরিমাণ ঘাত বল প্রয়োগের জন্য এই পিস্টন দ্বারা তরলের উপর কত পরিমাণ চাপ প্রয়োগ করলাম? F1/A। ঠিক আছে। তাহলে যেহেতু এটা কি আছে আবদ্ধ, তাহলে যেহেতু আবদ্ধ আছে তাহলে এবং কি আছে লিকুইড কেন? লিকুইডের তো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স খুবই কম হয়। তাহলে কি হবে? তাহলে এই চাপ সহজে কি এই আবদ্ধ প্রবাহীর সব বিন্দুতে অপরিবর্তিত মানে সঞ্চারিত হবে। তার মানে এখানে যে পরিমাণ এই যে পিস্টন দ্বারা এই তরলের উপর যে পরিমাণ চাপ পড়লো, তাহলে কি হবে এই চাপটা সকল বিন্দুতে সব মানে সব দিকে কি হবে? সব দিকে প্রয়োগ হবে। এদিকে উপরে নিচে কি হবে? সব দিকে চাপ প্রয়োগ হবে। তাহলে কি এদিকেও প্রয়োগ হবে, এদিকেও প্রয়োগ হবে, এদিকেও প্রয়োগ হবে, এদিকেও প্রয়োগ হবে, তাই তো? এবং সেম এই পরিমাণ চাপটা কি হবে? উপরেও ধাক্কা মারবে। ক্লিয়ার? এবং এক্ষেত্রে কি ধরা হয়েছে? যেটা বড় পিস্টন তার কত? এটা বি গ্রেটার দেন এ। হ্যাঁ, তাহলে এখানে আমি যে পরিমাণ চাপ প্রয়োগ করলাম ওই চাপটাই কি করবে? এই বড় পিস্টনে ধাক্কা মারবে। তাহলে বড় পিস্টনের উপর ক্রিয়াশীল চাপ কত? এই পরিমাণ, তাই তো? তার মানে তাহলে বড় পিস্টনে ক্রিয়াশীল চাপ কত? চাপটা কত? ওই পি পরিমাণ চাপটা, তাই না? যে তাহলে এই তাহলে চাপ মানটা কত? F1/A। তার মানে কি যে
পাস্কালের সূত্র যে আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ অপরিবর্তিত মানে সকল বিন্দুতে কি হয়, সঞ্চালিত হয়। তাহলে এখানে আমি এই পিস্টন দ্বারা জলের উপর বা তরলের উপর যে পরিমাণে চাপ প্রয়োগ করলাম সেই চাপটাই কি, সেই চাপটাই এই বি ক্ষেত্রফল যুক্ত পিস্টনে প্রয়োগ করবে। তাহলে বি পিস্টনের উপর প্রযুক্ত ঘাত কত, এই চাপের দ্বারা। তাহলে অতএব তাহলে বড় পিস্টনে প্রযুক্ত ঘাত না, উৎপন্ন ঘাত, কারণ কেন আমি F1 আমি প্রযুক্ত করেছি, যে F1 কি আমার দ্বারা প্রযুক্ত, বাট এখানে যেটা আমি ঘাত পাচ্ছি সেটা উৎপন্ন। তাহলে ঘাতের কত হবে, উৎপন্ন ঘাত হবে কত, যদি বলি F2, তাহলে ঘাত মানে কি, চাপ বলতে বোঝায় ঘাত বাই ক্ষেত্রফল। তাহলে ঘাত মানে কি, তাহলে ঘাত বলতে বোঝায় চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে বড় পিস্টনে উৎপন্ন ঘাত কত হবে, এর উপর কি চাপ, প্রযুক্ত চাপ ইনটু কত, ক্ষেত্রফল। তাহলে প্রযুক্ত চাপ কত, পি ইনটু কত, ক্ষেত্রফল পি। তাহলে এই প্রযুক্ত চাপের মানটা কত, F1/A, তাই তো। তার মানে এই চাপের মানটা কত, F1/A ইনটু বি। তার মানে আমি কত পরিমাণে ঘাত প্রয়োগ করলাম, F1 পরিমাণ আমি প্রয়োগ করলাম, বাট ফিরে পেলাম কত, ফিরে পেলাম F2। তাহলে F2 কি, উৎপন্ন ঘাত। তাহলে এই F2 এর মানটা কত, এই F2 এর মানটা হচ্ছে F1 ইনটু B/A। তার মানে কে বড়, কে ছোট, তাহলে A থেকে B তো বড় না, কেন B তো বড়। তাহলে B যদি বড় হয় তাহলে B/A, তাহলে এর অনুপাত কি হবে, একের থেকে অনেক বেশি হবে, তাই না। কেন B মানে কি লব, A মানে হর। তাহলে এই লবের থেকে হর ছোট, তাহলে হর ছোট হলে কি হবে, ভাগফল একের থেকে বেশি হবে। তার মানে এই B/A এর এই মানটা কি একের থেকে অনেক বড়। তাহলে একের থেকে যদি অনেক বড় হয় তাহলে F2 কি হবে, তাহলে F2 কি হবে, তাহলে F2 তাহলে কত হবে, তাহলে F2 হবে এই F1 এর এত গুণ হচ্ছে। তার মানে তাহলে সে ক্ষেত্রে তাহলে F2 হচ্ছে F1 n, যেখানে n বলতে কি বোঝায়, B/A। তার মানে যে এই ছোট পিস্টনের ক্ষেত্রফল অপেক্ষা, কারণ কি বললাম যে ছোট পিস্টনের ক্ষেত্রফল অপেক্ষা বড় পিস্টনের ক্ষেত্রফল যত গুণ বেশি হবে, তাহলে তত গুণ কি আমি বেশি পরিমাণে আমি ঘাত উৎপন্ন করতে পারছি। তার মানে তাহলে এখান থেকে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো যে যেহেতু কি B গ্রেটার দেন A, সেহেতু F2 গ্রেটার দেন F1। তার মানে কি এই পাস্কালের সূত্রের সাহায্যে কি পেলাম, আমি যে পরিমাণে ঘাত প্রয়োগ করছি তার থেকে কি আমি অনেক বেশি পরিমাণে আমি অন্যত্র আমি কি ওই ঘাতটাই ফিরে পাচ্ছি। তার মানে এখানে আমি এই আবদ্ধ প্রবাহে কি আমি এই অংশে কিছু পরিমাণ ঘাত প্রয়োগ করলাম, বাট এই আবদ্ধ প্রবাহে কি অন্যত্র আমি কি এই প্রযুক্ত ঘাত অপেক্ষা আমি অনেক বেশি ঘাত ফিরে পেলাম। তার মানে ওই প্রযুক্ত বাহ্যিক বল বা প্রযুক্ত ঘাত অপেক্ষা কি উৎপন্ন ঘাত কি বিবর্ধিত হয়েছে। তার মানে একে আমরা কি বলি, যে ঘাত বৃদ্ধির নীতি। তাহলে ক্লিয়ার বোঝা গেল। এবং এটাই আমরা অ্যাপ্লিকেশন কোথায় দেখতে পাই, এর অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই বিশেষ করে যেগুলো হচ্ছে হন্ডা শোরুম, বা যেগুলো হচ্ছে বাইকের শোরুম, বা যেখানে হচ্ছে গাড়ির শোরুম। ওই গাড়ি বা বিভিন্ন বাইকের যেখানে হচ্ছে ঠিক করা হয় বা যেখানে বাইককে সারানো হয়, তাই তো, সেই সব জায়গায় আমরা এটাকে দেখতে পাই। যদি যাও তাহলে দেখতে পাবে যে একটি বড় পাটাতনের উপর ওই গাড়ি বা ওই বাইককে রেখে দেয়
এবার কোন একজন বাচ্চা বা কোন একজন একদম পাতলা মানুষ কি করবে, অপর প্রাণীকে শুধু চিপবে, পা দিয়ে চিপবে। ওই পা দিয়ে চিপলেই দেখতে পাবে ওই অত বড় গাড়ি বা অত ভারী গাড়ি বা বাইক ও কি হবে, ও আপনা আপনি নিজেই উঠে যাচ্ছে। তার মানে কি ওই বাচ্চাটা কি করছে, ওই বাচ্চা বা ওই লোকটা শুধু পা দিয়ে চিপছে, পা দিয়ে ধাক্কা মারছে বা পা দিয়ে এই বাহ্যিক বল প্রয়োগ করছে। তাহলে ওই বলের জন্যই কি ওই আবদ্ধ পরিবাহীর মধ্যে ওই চাপটা কি এই বড় পিস্টনে ধাক্কা মারছে। তার মানে আমি যে পরিমাণে আমি ঘাত প্রয়োগ করলাম তার থেকে আমি অনেক বেশি পরিমাণে আমি ওই ঘাতটা ফিরে পেলাম। এটাই আমাদের ঘাত বিধি। বাট ওই ছেলেটাই বা ওই বাচ্চাটাই যদি ওই গাড়িকে যদি একাই তুলতো, তাহলে ওই একাই তুলতে কখনোই পারতো না, তাই তো? ওই বাচ্চাটা যদি একাই তুলতো তাহলে কখনোই তুলতে পারতো না। কেন? অনেক ভারী গাড়ি। বাট ও কি করলো, ও এবার ফিজিক্সের সাহায্যে, পাস্কালের সূত্রের সাহায্যে ঘাত বৃদ্ধি নীতি অ্যাপ্লাই করলো। তাহলে কি হবে, যে অল্প পরিমাণে বল প্রয়োগ করলেই অন্যত্র মানে যেখানে গাড়ি আছে, যেখানে যেখানে গাড়ি আছে ওখানে অনেক বেশি পরিমাণে ঘাত পেলো। তার মানে কি, তাহলে এখানে ঘাত বেশি পেলো, তাহলে ও সহজেই উঠে গেল। এবং এখানে বেশি পরিমাণে যদি ঘাত পেতে হয় তাহলে অবশ্যই যে বড় পিস্টনের মানে যেখানে ঘাত পাবো তার ক্ষেত্রফল যাতে বেশি হয়, তাই না? এই ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে কি আমি মানে ছোট পিস্টন অপেক্ষা বড় পিস্টনের ক্ষেত্রফল যত বেশি হবে, মানে যত গুণ বেশি হবে তত গুণ কি আমি উৎপন্ন ঘাত বেশি পাচ্ছি তার প্রাথমিক ঘাতের তুলনায়। ক্লিয়ার? এবং এটা কি হলো, এটা হলো ঘাত বৃদ্ধির নীতি। এবং তোমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হবে, যে এখানে শক্তির সংরক্ষণ বিরোধী। মানে তোমার মনে হচ্ছে যে আমি এখানে তো অল্প পরিমাণে বল প্রয়োগ করছি, বাট এখানে আমি অনেক বেশি পরিমাণে বল পাচ্ছি। তার মানে তোমার মনে হতে পারে যে আমি এখানে কম শক্তি প্রয়োগ করে আমি এখানে অনেক বেশি শক্তি পাচ্ছি, কিন্তু এটা এক্স্যাক্টলি না। তোমাদের কি বলবো, তোমাদের মনে হতে পারে এখানে জাস্ট আমি অল্প বল প্রয়োগ করছি, মানে অল্প শক্তি অ্যাপ্লাই করছি, আর এখানে আমি অনেক বেশি পরিমাণে বল পাচ্ছি। তার মানে কি অনেক বেশি কি শক্তি পাচ্ছি। মানে তুমি এখানে ইনপুটে শক্তি দিচ্ছ কম, বাট আউটপুটে শক্তি অনেক বেশি পাচ্ছ। তোমাদের এটা মনে হতে পারে, তোমাদের মনে হতে পারে যে পাস্কালের সূত্রে এই ঘাত বৃদ্ধির নীতি শক্তির সংরক্ষণ সূত্রের বিরোধী, কিন্তু না। ঘাত বৃদ্ধির নীতি শক্তির সংরক্ষণকে বিরোধিতা করে না। এখানে আমি যে পরিমাণে শক্তি খরচ করি এখানে আমি সেম শক্তি ফিরে পাই। এবার এটাই আমি ব্যাখ্যা করব যে ঘাত বৃদ্ধির নীতির শক্তি সংরক্ষণ, এটাও খুবই ইম্পর্টেন্ট যে শক্তির সংরক্ষণ। হ্যাঁ, শক্তির সংরক্ষণ এটাও খুবই ইম্পর্টেন্ট যে শক্তির সংরক্ষণ। হ্যাঁ, ঠিক আছে, আমাদের এটা লাগবে। সেই জন্য তাহলে F2 আমি কত পেয়েছি, তাহলে F2 পেয়েছি হচ্ছে F1 ইন্টু B/A। হ্যাঁ, এটা আমাদের এই শক্তি সংরক্ষণ করার জন্য লাগবে। তাই এটাকে রেখে আমি এটাকে মুছে দিলাম, ঠিক আছে। এবার মন দিয়ে দেখো, শক্তি সংরক্ষণ এটা পরীক্ষাতে খুবই আসে যে শক্তি সংরক্ষণ ব্যাখ্যা করো বা শক্তিকে লঙ্ঘন করে কিনা বিচার করো, ঠিক আছে। তাহলে কি বলেছি, এই যে পিস্টন, তাহলে এই পিস্টন কি ফ্রিলি মুভ করতে পারে, এই যে পাম্পারের মতো, আর এই পিস্টন এও মুভ করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে এই ছোট মানে এ ক্ষেত্রফল যুক্ত পিস্টনের উপর F1 পরিমাণ ঘাত প্রয়োগ করলাম। তার মানে এই পিস্টনের উপর কত পরিমাণ চাপ অ্যাপ্লাই হলো, এই পরিমাণ চাপ। তাহলে এই পরিমাণ চাপটাই কি কার দ্বারা, এই পিস্টন দ্বারা এই পরিমাণ চাপ আবদ্ধ প্রবাহীর উপর অ্যাপ্লাই করা হলো, ঠিক আছে। তার মানে যদি এখানে যদি বাহ্যিক বল প্রয়োগ করি তার মানে এই পিস্টন কি ও তো নামছে, তাই না, ও নামছে আর এই পিস্টন উঠছে। তার মানে এই এ ক্ষেত্রফল যুক্ত পিস্টনে F1 পরিমাণ
ঘাত বল প্রয়োগের জন্য এই পিস্টন কি হলো, পিস্টন কি নামছে, তার মানে এখানে যে পরিমাণ তরল ছিল তাহলে ওই তরল কি, আরে এই পিস্টনের উপর ঘাত প্রয়োগ করা হয়েছে, তো তার মানে এই পিস্টন কি আস্তে আস্তে নামছে, তাহলে এবং এখানে যদি নামে তাহলে ধরলাম কি এই পিস্টন এবার এখানে চলে এসেছে, তাহলে ধরলাম যে এই পিস্টন x পরিমাণ নেমেছে, মানে এ ক্ষেত্রফল যুক্ত পিস্টনে F1 পরিমাণ ঘাত প্রয়োগের জন্য চাপ কত প্রয়োগ হয়েছে, F1 বা এর চাপ প্রয়োগ হয়েছে, এবং এই পিস্টন x পরিমাণ সরল হয়েছে। তার মানে এই অংশে যে পরিমাণে লিকুইড ছিল সেই লিকুইড কি, তাহলে সেই লিকুইডটা এখানে চলে এসেছে, তাহলে ওই লিকুইড এখানে ধাক্কা মেরেছে, তার মানে তাহলে এখানে কত চাপ প্রয়োগ হয়েছে, এখানে কি এই সেম অ্যামাউন্টের চাপ প্রয়োগ হয়েছে অ্যাকর্ডিং টু পাস্কাল ল। তাহলে এই যে পিস্টন তাহলে কি হবে, তাহলে এই পিস্টনটা কি হবে ওখানেটা উঠবে, যেমন বলা হয় গাড়ি, তাই না, গাড়ি কি করি এখানে চাপ দিই কি দেখি গাড়ি আস্তে আস্তে উঠছে, তাহলে গাড়ি মানে কি পিস্টন আস্তে আস্তে উঠছে। তাহলে ধরলাম কি, তাহলে এই পিস্টন এবার খানিকটা উঠে গেছে, তাহলে কোন পিস্টন, এই বি ক্ষেত্রফল পিস্টন উঠে গেছে। ধরলাম যে এই পিস্টন কতখানি উঠেছে, y পরিমাণ উঠেছে, তার মানে এখানে F1 পরিমাণ বল প্রয়োগের জন্য A ক্ষেত্রফল যুক্ত পিস্টন x পরিমাণ নামলো, আর এই B ক্ষেত্রফল যুক্ত পিস্টন মানে বড় পিস্টন y পরিমাণ উঠলো। তার মানে এই আয়তন জুড়ে যে পরিমাণ জল ছিল, তার মানে এই আয়তন জুড়ে যে পরিমাণ জল ছিল তাই সেই সমপরিমাণ আয়তনের জল কি ও এখানে দখল করেছে, তাই না, ও এখানে দখল করেছে। তার মানে আমরা বলবো এই ছোট পিস্টন দ্বারা যে পরিমাণের আয়তন হ্রাস হয়েছে তাই সেম অ্যামাউন্টের আয়তনের জল কি এখানে গেছে, তার মানে এই ছোট পিস্টন দ্বারা আয়তনের হ্রাস ইকুয়ালস টু কি বড় পিস্টন দ্বারা আয়তন বৃদ্ধি। ঠিক আছে, বোঝা গেল। তাহলে ছোট পিস্টন দ্বারা আয়তনের হ্রাস, তাহলে ছোট পিস্টন দ্বারা আয়তনের হ্রাস কত হয়েছে, তাহলে এর কত ক্ষেত্রফল, আয়তন বলতে কি বোঝায়, আয়তন বলতে বোঝায় ক্ষেত্রফল ইনটু লেন্থ বা ক্ষেত্রফল ইনটু সরণ। তাহলে এখান থেকে এই পিস্টন নামলো, তাহলে কতখানি আয়তন কমলো, আয়তন ক্ষেত্রফল ইনটু লেন্থ, তাহলে আয়তন কমলো কত ax পরিমাণ। এবার বড় পিস্টন দ্বারা আয়তন বৃদ্ধি, তাহলে এখানে বৃদ্ধি দিলে কত হয়েছে, কত বৃদ্ধি, আয়তন না, আয়তন তো, তাহলে কত আয়তন, ক্ষেত্রফল ইনটু ডিসটেন্স, তাহলে কত b ইনটু y, তাই না, b ইনটু y। এবং আমরা কি জানি, এই ছোট পিস্টন দ্বারা যে পরিমাণে তরলের আয়তন হ্রাস হয়েছে এখানে সেম অ্যামাউন্টের তরলের আয়তন বৃদ্ধি হয়েছে, তাহলে এই আয়তনের হ্রাস আর এই আয়তন বৃদ্ধি কি ইকুয়াল, তাহলে আমরা বলবো যে ax ইকুয়ালস টু আমাদের by, তাহলে কত ax ইকুয়ালস টু by। ঠিক আছে, তাহলে এবং এই পিস্টনের উপর আমি কত পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করছি F1, তাহলে F1 ফোর্সের জন্য এই পিস্টনের সরণ কত হয়েছে x পরিমাণ, তাহলে ছোট পিস্টন দ্বারা কার্য, তাহলে ছোট পিস্টন দ্বারা কার্য কত, তাহলে ছোট পিস্টন দ্বারা কার্য F1 into x, এবং বড় পিস্টন দ্বারা কার্য কত F2 into y, তাই না, যে কার্য বলতে কি বোঝায় বল ইনটু সরণ, তাহলে ছোট পিস্টনের প্রযুক্ত বল কত F1, সরণ কত x, তাহলে কার্য কত করেছে ছোট পিস্টন F1x, এবং বড় পিস্টনের উপর উৎপন্ন ঘাত কত F2, তাহলে F2 পরিমাণ ঘাতের জন্য পিস্টন কত হয়েছে y পরিমাণ, তাহলে বড় পিস্টন দ্বারা কার্য কত F2y, তাই তো F2y। এবার মন দিয়ে দেখো এখান থেকে, হ্যাঁ, F2y ইকুয়ালস টু F2 মানে কি F2
এই যে F2 মানে আমরা কত পেয়েছি, F2 মানে কি, F2 মানে হচ্ছে, তাহলে এই F2 জায়গায় আমি লিখতেই পারবো F1 ইন্টু বি বাই এ ইন্টু ওয়াই, লেখা যাবে। কেন, এই যে এই F2 ইন্টু ওয়াই মানে কি, বড় পিস্টন দ্বারা কার্য। তাহলে আবার F2 মানে কি, F1 ইন্টু বি বাই এ, ক্লিয়ার। এবার এখান থেকে আসো, যে এখানে আমরা, এখানে দেখো বি বাই এ কি লিখবো, এক্স বাই ওয়াই লেখা যাবে। এই যে এই আয়তনের হ্রাস আর আয়তন বৃদ্ধি কি ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে b বাই a ইকুয়ালস টু y বাই x, ক্লিয়ার। তাহলে f2y কি, বড় পিস্টন দ্বারা কার্য, তাহলে f2 ইনটু y, তাহলে আবার f2 মানে কি, f1 ইনটু b বাই a ইনটু y, তাহলে আবার এই b বাই a মানে কি, y বাই x, তাহলে আবার সেম ভাবে, তাহলে f1 ইনটু, তাহলে b বাই a মানে কি, x বাই y ইনটু y, y বাই কাটলো, তাহলে থাকলো কে, থাকলো হচ্ছে f1 ইনটু x, তাহলে f1 ইনটু x এটাই তাহলে সমান, কার সঙ্গে পেলাম, সমান f1 ইনটু y মানেই হচ্ছে f1 ইনটু x, যেখানে f1 ইনটু x মানে কি, ছোট পিস্টন দ্বারা কার্য। তার মানে আমরা কি পেলাম, যে বড় পিস্টন দ্বারা কার্য, তাহলে বড় পিস্টন দ্বারা কার্য, তাহলে এই বড় পিস্টন দ্বারা কার্যের সমানটাই কে, ছোট পিস্টন দ্বারা কার্যের সঙ্গে সমান। তার মানে এই ছোট পিস্টন যে পরিমাণে কাজ করলো, এই বড় পিস্টন কি সেম পরিমাণেই কাজ করেছে। তাহলে এবং কৃতকার্য মানে কি, শক্তি, কৃতকার্য মানে কি, শক্তি। তাহলে এই ছোট পিস্টনে কার্য করার জন্য আমি যে পরিমাণে শক্তি অ্যাপ্লাই করেছি, তাহলে ওই সেম অ্যামাউন্টের শক্তিকে আমি ফিরে পেয়েছি। কিন্তু আমাদের দেখে কি মনে হচ্ছে এটা সম্পূর্ণ শক্তি সংরক্ষণ সূত্র বিরোধী, কিন্তু না। তাহলে এখানে যে পরিমাণ কাজ করলাম, এখানে সেম অ্যামাউন্টে আমি কাজ করলে এটাও, তার মানে কি, তাহলে দুটা কাজ সমান, তাহলে কাজ মানে কি, শক্তি। তাহলে এখানে আমি যে অ্যামাউন্টের শক্তি অ্যাপ্লাই করলাম, এখানে কি সেম অ্যামাউন্টের শক্তিটা আমি ফিরে পেয়েছি। তার মানে কি, শক্তির সংরক্ষণ সূত্র মেনেছে ঘাত বৃদ্ধির নীতি। মানে হ্যাঁ, প্রযুক্ত ঘাত বেড়েছে, মানে বল বেড়েছে, বা শক্তি কি একই আছে। যেমন তোমরা আবার বুঝতে পারবে, আরেকটা আছে এক্সাম্পল, সেটা হচ্ছে দেখবে ট্র্যাক্টরে ওই ট্র্যাক্টরের পিছন দিকে যে আছে ট্রলি, ওই ট্রলিতে মাটি বা বালি বা বিভিন্ন কি পাথর যখন বয়ে নিয়ে যায় কোন একটা স্থানে, যখন 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 ওরা যখন ফেলবে, হ্যাঁ, যখন ওরা যখন খালি করবে, তখন কি করে, তখন যে ট্রাক্টরের যে ড্রাইভার, ও বাহাত দিয়ে একটা সুইচকে চিপে, ওই একটা সুইচ চিপলেই দেখা যায় যে ওই ট্র্যাক্টরের কি পিছনটা আপনা আপনি উঠে গেল। কিন্তু ওই ড্রাইভার যদি নিজে তুলতো, তাহলে ও নিজে একাই তুলতে পারতো না। তাহলে কি করলো ও, সেক্ষেত্রে ফিজিক্সের সাহায্য নিল, পাস্কালের সূত্রের কি সাহায্য নিয়ে, সেক্ষেত্রে ওই আবদ্ধ পরিবাহের মধ্যে কি করলো, ওই চাপ প্রয়োগ করলো। ওই চাপের জন্য কি ওই বড় পিস্টন অনেক বেশি ঘাত প্রয়োগ হয়েছে, ফলে ওই ট্রলি কি নিজেই পড়তে স্টার্ট করলো। কিন্তু অ্যাকচুয়ালি যে এমন না যে এমন কোনো দাদাগিরি করেনি যে ড্রাইভারটা, যে ও অনেক বেশি শক্তি দেখালো না। অ্যাকচুয়ালি কি, যে ও যে পরিমাণে ও এখানে বল প্রয়োগ করবে বা এখানে যে পরিমাণে শক্তি লস করবে, ওখানে কি হবে, সেম পরিমাণে শক্তি ফিরে আসছে, তাই তো। তাহলে পাস্কালের সূত্র হলো, এবং সঙ্গে কি হলো, ঘাত বৃদ্ধির নীতি হলো, এবং সঙ্গে ওই ঘাত বৃদ্ধির নীতি থেকে পেলাম ওই উৎপন্ন ঘাত কত, আর সঙ্গে শক্তি সংরক্ষণ। খুবই ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই নোট করে নাও। এবার নেক্সট আমরা করব এই পাস্কালের সূত্রের একটা অ্যাপ্লিকেশন, একে বলা হয় হাইড্রোলিক প্রেস। একে কি বলা হয়, যে হাইড্রোলিক প্রেস। সেম এরকমই হবে, কিন্তু ওই হাইড্রোলিক প্রেসে শুধু একটা জিনিস এক্সট্রা আছে, তাছাড়া সম্পূর্ণ এটাই কনসেপ্ট। হাইড্রোলিক প্রেসেও সেম কনসেপ্ট, একই কনসেপ্ট। হাইড্রোলিক প্রেস যন্ত্রে একই কনসেপ্ট, বাট একটা শুধু এক্সট্রা জিনিস আছে, তাহলেই হয়ে যাবে।
তাহলে নেক্সট যেটা হাইড্রোলিক প্রেস। নেক্সট আছে হাইড্রোলিক প্রেস। এই হাইড্রোলিক প্রেসের কাজ কি, যে বিভিন্ন ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখায় যে কোনো কাগজ বা কোনো কাপড়ের গাঁট বাঁধা, গাঁট মানে ব্যাপারটা কি, যে মানে আমি যে ঘরে পড়াচ্ছি ধরলাম যে সেই ঘরে টোটাল ঘর জুড়ে না কাপড় আছে, কাপড় ছড়িয়ে আছে। এবার এই হাইড্রোলিক প্রেসের সাহায্যে ওই এতগুলো কি কাপড়কে জাস্ট একটা ছোট বাক্সের মতো করে দেবে। মানে কি করবে, যে ওই কাপড়ের উপর কি ওই ঘাত বৃদ্ধি করতে 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 কি করবে, ওকে একদম পুরো কম্প্রেস করে দেবে। যে এটাকে এটা আমরা করি কার সাহায্যে, হাইড্রোলিক প্রেসের সাহায্যে। ঠিক আছে, তাহলে এবার এই সেম ভাবে আমরা এখান থেকে কি করব, হাইড্রোলিক প্রেস থেকে, প্রেস যে আছে যে থিওরি, এখান থেকে আমরা করব যে হাইড্রোলিক প্রেসের ঘাত বৃদ্ধি নীতি আর সঙ্গে ওই শক্তি সংরক্ষণ। একদম সহজ, সম্পূর্ণ একই কনসেপ্ট, শুধু এখানে একটা এক্সট্রা কনসেপ্ট আছে, সেটা দেখো। যে সেম সেম কনসেপ্ট, একদম সম্পূর্ণ সেম কনসেপ্ট। সম্পূর্ণ সেম কনসেপ্ট। হ্যাঁ, এটা কি আছে, এটা আছে ছোট পিস্টন, এটা আছে আমাদের বড় পিস্টন। হলো, ঠিক আছে। তাই ধরলাম যে আছে ছোট পিস্টন, তাহলে এই ছোট পিস্টনের ক্ষেত্রফল ধরলাম যে a, হ্যাঁ, এবং বড় পিস্টনের কত ক্ষেত্রফল, b ধরলাম। হ্যাঁ, b ধরলাম, ঠিক আছে। এবং এখানে আরেকটা যেটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে এটা, যেটা এক্সট্রা জিনিস আছে সেটাকে আমরা বলি লিভারের নীতি। লিভার, তাকে বলা হয় যে লিভারের নীতি, লিভার। এখানে যে এই হাইড্রোলিক প্রেস, এই হাইড্রোলিক প্রেস যন্ত্রে ঘাত বৃদ্ধি করা হয় দুটি প্রসেসে। যে তোমরা যেমন দেখলে যে এর আগের থিওরিতে কি ঘাত বৃদ্ধি হবে একভাবেই, শুধু অনলি পাস্কালের ল, তাই তো। যে তোমরা দেখলে যে এর আগের অ্যাপ্লিকেশনে, এর আগের যে অ্যাপ্লিকেশন, তো ওখানে তোমরা দেখতে পেলে যে ঘাত বৃদ্ধি করা হয় একটাই প্রসেসে, কি অনলি পাস্কাল ল, আগের কেসে। বাট এই হাইড্রোলিক প্রেস যন্ত্রে ঘাত বৃদ্ধি করা হয় দুটা ভাবে। একটাকে বলা হয় লিভারের নীতি, একটাকে বলা হয় লিভারের নীতি। এই লিভারের নীতি তোমরা ক্লাস 7-এ মনে হয়, মোস্ট প্রবাবলি ক্লাস 7-এ পড়েছো, আবার ক্লাস 11-এও পড়বে, বাট পড়বে মেকানিক্সে গিয়ে পড়বে, মেকানিক্সে। তাহলে এখানে কি আমরা এখানে ঘাত বৃদ্ধি করা হয় দুটো প্রসেসে, একটা লিভারের নীতি আর একটা অবশ্যই হচ্ছে পাস্কালের নীতি। পাস্কাল হচ্ছে পাস্কালের নীতি। যে এবার এই হাইড্রোলিক প্রেস যন্ত্রে আমরা দুটি প্রসেসে আমরা ঘাত বৃদ্ধি করি, লিভার প্লাস পাস্কাল। তাহলে এবার এখানে কোশ্চেন মার্ক আসে যে আমরা এখানে দুটো প্রসেস কেন ইউজ করছি, আমরা একটা প্রসেস করলে কি ক্ষতি হতো, তাই তো। আমরা একটা প্রসেস করলে কি ক্ষতি হতো, ঠিক আছে। কি ক্ষতি হতো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আগে শুধুমাত্র আগে আমি থিওরি করি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি ক্ষতি হতো যদি যদি একটাই যদি মানতাম, তাহলে কি ক্ষতি হতো। সম্পূর্ণ একই কনসেপ্ট, এবং এক্ষেত্রেও এই বি কি গ্রেটার দেন এ, ঠিক আছে। এবং এক্ষেত্রেও যে আছে পিস্টন, সেই পিস্টন কি ফ্রিলি মুভ করতে পারে, এবং বি পিস্টন ও ফ্রিলি মুভ করতে পারে, লাইক অ্যাজ আমাদের পাম্পার, ঠিক আছে।
তাহলে এখানে কি আছে, এটা সম্পূর্ণ আছে আবদ্ধ প্রবাহী আছে, এটা একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এবার এই যে প্রসেসটা একে বলে লিভার, হ্যাঁ, একে বলে লিভার। এবং এই লিভারের এটা কি আমাদের, এই লিভারের এটা বলে ছোট বাহু। এই ছোট বাহু দৈর্ঘ্য ধরলাম যে y, এবং যেটা বড় বাহু, এবং ধরলাম যে এই বড় বাহুর দৈর্ঘ্য ধরলাম যে x, হ্যাঁ, যেটা বড় বাহু এর দৈর্ঘ্য ধরলাম যে x, এটা y। এটা আমাদের ওই ঘূর্ণ একটা অক্ষ। তাহলে এই অক্ষের সাপেক্ষে ছোট বাহুর দৈর্ঘ্য ধরলাম কত, y, বড় বাহুটা হচ্ছে x। এবার একটু শুধু যদি মন দিয়ে দেখো, এখানে আমি 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 এখানে এই যে হাতল, এই যে হাতল, এই হাতল দিয়ে আমি W পরিমাণে বল প্রয়োগ করছি। বাট এই W পরিমাণে বলটাই এই পিস্টনে কাজ করবে না, এই পিস্টনে কাজ করবে F1 পরিমাণ বল। কি বললাম, এই যে এটা কি আছে, এটা আছে হাতল, হ্যাঁ, এটা আছে হাতল, এটা আছে হাতল, আর এখানে কি আছে, এখানে এটা আছে, এটা একদম মন দিয়ে বুঝুন যে এখানে আছে F1, এখানে আছে F1। তাহলে আমি এই হাতলে আমি বল প্রয়োগ করছি, এই হাতলে যদি বল যদি প্রয়োগ করি, তাহলে এই বলে যদি করবে, তাহলে এখানে কি একটা F1 করে বল প্রয়োগ হবে, যেটা সব থেকে তোমরা ভালো বুঝতে পারবে আছে কল, হ্যাঁ, এটা হচ্ছে কল। তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে, দেখবে যদি বাড়িতে কল থাকে, বা অবশ্যই কল তো দেখেছই তোমরা, দেখবে ঠিক কলের না, ঠিক কলের এখানে একটা লোহা লাগানো, লোহা। তোমরা দেখবে ঠিক কলের এই যে এই সব জায়গায় এভাবে থাকে, তো দেখবে এখানে ছোট্ট একটা লোহা লাগানো আছে। এবং তোমরা তোমরা এই কলের সাহায্যে বল প্রয়োগ করো কোথায়, বল প্রয়োগ করো এভাবে, তোমরা বল প্রয়োগ করছো এখানে W, বাট দেখবে এই লোহার উপর কি আরেকটা বল প্রয়োগ হচ্ছে, এবং তোমরা দেখবে ওই কলের এই জায়গাটা না ওই লোহার সঙ্গে লেগে লেগে এই জায়গাটা ক্ষয়ে গেছে, এই জায়গাটা ক্ষয়ে গেছে, এই জায়গাটা ক্ষয়ে গেছে। এবং এবং যে আমরা আগে করতাম, বিশেষ করে আমি ছোটবেলায় মনে আছে যে যেগুলো হতো আম, যেগুলো হতো কাঁচা আম, হ্যাঁ, যেগুলো হতো কাঁচা আম, তো ওই কাঁচা আমকে না, ওই কাঁচা আমকে ভাঙার জন্য আমি কি করতাম, আমি ঠিক এই যে কলের এখানে কি আমি ওই আমটাকে রাখতাম, হ্যাঁ, এই কলের এখানে আম রাখতাম, আর এটা দিয়ে কলকে পাম্প করতাম, তাহলে এই আমটা সহজেই ভেঙে যেত। অ্যাকচুয়ালি যখন করতাম তখন আমি ফিজিক্সের যেটা অ্যাপ্লিকেশন বা এটা যে লিভারের সেটা আমি জানতাম না, বাট আমি করতাম, হ্যাঁ, সেটা আমি করতাম। বাট ওটাকে কি এবার আমি রিলেটেড করতে পেরেছি, হ্যাঁ, এটা এখানে ঘাত বৃদ্ধি হয়েছে। তাহলে আমি একদম ডাইরেক্ট একদম নিলাম আম, এই ডাইরেক্ট যদি মারতাম, ওই ডাইরেক্ট মারলে আমটা যত সহজে ভাঙতো, যদি এই কলের এখানে যদি রেখে যদি পাম্প করি, তাহলে কি দেখবে যে আমটা বেশি ভাঙবে, মানে অল্প ফোর্সে আমটা ভেঙে গেল। কেন ভাঙলো, বাট এখানে কেন ভাঙলো, এখানে ঘাত বৃদ্ধি হয়েছে, বাট সেটা ঘাত বৃদ্ধি হয়েছে সেটা কার সাহায্যে, পাস্কাল কি না, এখানে কোনো আবদ্ধ লিকুইড আছে না, বাট এখানে ঘাত বৃদ্ধি হয়েছে, সেই ঘাত বৃদ্ধির জন্য দায়ীকে এই লিভারের নীতি। কে দায়ী, লিভারের নীতি। সেম প্রসেস এখানে ঘটেছে, যে এই যে যেটা কলের হাতল, সেই এই হাতল কি এটা, তাহলে এখানে কি আমি W বল প্রয়োগ করেছি, সেম W, তাহলে এর জন্য কি হবে, এর জন্য এই যে লোহার উপর একটা ঘাত প্রডিউস, মানে কি, মানে তো হচ্ছে প্রডিউস হবে, সৃষ্টি হবে, হ্যাঁ। তাহলে এখানে যে ঘাত হবে, সেম ব্যাপারটা এটাই, যে এখানে কি আমি W বল প্রয়োগ করলাম, তাহলে W বলের জন্য তাহলে কি হবে, তাহলে এই পিস্টনে এই F1 পরিমাণ ঘাত বল সৃষ্টি হবে। মানে এখানে কি W বলের জন্য এখানে কি F1 পরিমাণ ঘাত বল প্রডিউস করবে, তাই তো। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা সেম প্রসেস, এই আগের থিওরি আর এই থিওরি সম্পূর্ণ একই অ্যাপ্লিকেশন, বাট একটাই শুধু
ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? যে আমরা আগের থিওরিতে আমরা ডাইরেক্ট এখানে ঘাত অ্যাপ্লাই করেছিলাম, বাট এই কেসে আমরা ডাইরেক্ট এখানে কোনো ঘাত অ্যাপ্লাই করিনি। আমরা লিভারের সাহায্যে এখানে ঘাত সৃষ্টি করেছি। ওখানে কি আমি ডাইরেক্ট ঘাত প্রয়োগ করেছি, বাট এখানে ডাইরেক্ট না, এখানে লিভারের সাহায্যে ঘাত অ্যাপ্লাই করেছি। তার মানে কি যে তার মানে আমি কিন্তু ঘাত প্রয়োগ করছি কোনটা? ডাব্লু। আমি ঘাত প্রয়োগ করছি এখানে, তাহলে আমি ঘাত প্রয়োগ করছি এখানে, তাহলে এই ঘাতের জন্য এখানে কি একটা ঘাত সৃষ্টি হচ্ছে। তারপরে এই ডাব্লুর জন্য যে F1 সৃষ্টি হলো, এই F1টাই এবার এই পিস্টনকে ধাক্কা মারবে। তাহলে এই F1টাই কি, তাহলে ডাব্লু আমি প্রযুক্ত ঘাত বা প্রযুক্ত বল, তাহলে এর জন্য এই ছোট পিস্টনে কি F1 পরিমাণ কে সৃষ্টি হয়েছে? F1 পরিমাণ ঘাত সৃষ্টি হয়েছে, এবং এই ঘাতটাই কি এই পিস্টন দ্বারা চাপ সৃষ্টি করতে সক্ষম। তার মানে এই লিভারের নীতি, তাহলে এবং এই লিভারের নীতি বলতে কি বোঝায়? তাহলে এখানে ঘাত বৃদ্ধি হয়েছে, দুটি প্রসেস কি বললাম, একটা লিভার আর একটা পাস্কাল, তাই তো? তাহলে এবার তাহলে লিভারের নীতি অনুযায়ী তাহলে লিভারের নীতি কি বলবো? লিভারের নীতি বলতে বোঝায় এই বড় পিস্টনে প্রযুক্ত বল ইনটু বড় পিস্টনের দৈর্ঘ্য। তাহলে বড় পিস্টনের প্রযুক্ত বল কত? W ইনটু x ইকুয়ালস টু ছোট পিস্টনের উপর প্রযুক্ত ঘাত ইনটু তার দৈর্ঘ্য। তাহলে F1 ইনটু y। তোমরা এটা অবশ্যই যদি ক্লাস 7 এ পড়ে থাকো খুব ভালো, আর না হলে তোমরা ক্লাস 11 এ মেকানিক্স গিয়ে তোমরা এটা পড়বে, যে W ইনটু x কত ইকুয়ালস টু F ইনটু y। তার মানে কি যে W কি, W আমার দ্বারা কি প্রযুক্ত বলটা কম, তাহলে Fটা কি Wটা কি কম, বাট Xটা বেশি, আর এক্ষেত্রে উৎপন্ন ঘাতটা কি বেশি, বাট yটা কম, তাই না? তাই তো? তাহলে অ্যাকচুয়ালি এই এর গুণফল আর এর গুণফল যদি সমান হতে হয়, তাহলে কি হবে? তাহলে এটা কি কম, এটা আমার দ্বারা খুবই কম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছি, বাট F1টা বেশি হয়েছে। কি করে বেশি দেখো, তাহলে F1 তাহলে কত হবে? F1 তাহলে F1 হবে W ইনটু x বাই y। তার মানে আমি বাহ্যিক বল প্রয়োগ করলাম কত? W পরিমাণ, বাট আমি প্রাথমিক ক্ষেত্রে আমি অলরেডি বেশি বল পেয়েছি। কেন বেশি বল? W ইনটু y বাই x বাই y। কেন? কারণ এক্ষেত্রে xটা কি, xটা বড়, তাহলে x গ্রেটার দেন y। তাহলে x যদি বড় হয় তাহলে x বাই y এর অনুপাতটা কি একের থেকে বড়। তার মানে তাহলে W এর সঙ্গে কি একের থেকে বেশি গুণ হচ্ছে, তাহলে F1টা আমি অবশ্যই বেশি পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি এক্ষেত্রে লিভারের নীতি করার কারণটা কি? লিভারের নীতি করার কারণ যে আমি এই পিস্টনের উপর আমি যে পরিমাণে বাহ্যিক বল প্রয়োগ করব সেইটাই কি আমরা লিভারের নীতির সাহায্যে আমরা বাড়াচ্ছি। কেন বাড়াচ্ছি? মানে অ্যাকচুয়ালি এখানে আমি যদি ডিরেক্ট বল প্রয়োগ করতাম, তাহলে ডিরেক্ট বল প্রয়োগের জন্য ডিরেক্ট বল প্রয়োগ করলে যে পরিমাণ ঘাত আমি প্রয়োগ করতে পারতাম, লিভারের সাহায্যে যদি করি তাহলে কি প্রাথমিক ক্ষেত্রে বা এই ছোট পিস্টনের উপর কি আমি অনেক বেশি পরিমাণে আমি ঘাত সৃষ্টি করতে পারছি। অ্যাকচুয়ালি এই লিভারের নীতি করার কারণ কি, যে প্রাথমিক অবস্থাতেই এই ছোট পিস্টনে অনেক বেশি পরিমাণে ঘাত অ্যাপ্লাই করার জন্য। তাহলে আমি কতটা ঘাতের প্রয়োগ করছি? F1 ঘাত। সেটা কার সাহায্যে করছি? W সাহায্যে করছি, লিভারের নীতির সাহায্যে করছি। তাহলে অতএব তাহলে এই F1 পরিমাণ যে ঘাত যে সৃষ্টি হলো লিভারের সাহায্যে, তারপর এ ক্ষেত্রফল যুক্ত যে পিস্টনের উপর, তাহলে এই পিস্টন দ্বারা এই তরলের মধ্যে চাপ কত পড়েছে? তাহলে চাপ F1 বাই F, তাই না? কেন? অ্যাকচুয়ালি যে এখানে চাপ ঘটাইছে কে? এই F1 পরিমাণ বল। এই W তো না, এই W যেখানে চাপ দিয়েছে না, এই W এর জন্য লিভারের নীতির সাহায্যে F1 পরিমাণ ঘাত সৃষ্টি হয়েছে, এবং এই ঘাতটাই কি এ ক্ষেত্রফল যুক্ত পিস্টনের উপর
চাপ প্রয়োগ করেছে। তাহলে কত চাপ পড়েছে? F1/A চাপ প্রয়োগ হয়েছে। তাহলে এই পরিমাণ চাপটা কি হবে? এটা আবদ্ধ আবদ্ধ অংশ, তাহলে কি করবে? এই চাপটাই তাহলে কি হবে? সম পরিমাণ চাপটা এই আবদ্ধ প্রবাহীর সকল অংশে সঞ্চারিত হবে এবং এই চাপটাই এই বড় পিস্টনে গিয়ে ধাক্কা মারবে। তাহলে অতএব বড় পিস্টনে কি উৎপন্ন ঘাত, তাহলে বড় পিস্টনে উৎপন্ন ঘাত কত হবে? তাহলে বড় পিস্টনের উপর চাপ কত? এখানে যে চাপ ওই সেম চাপটা কি এখানে পড়েছে। তাহলে বড় পিস্টনের উপর প্রযুক্ত চাপ কত? F1/A এবং এর কত ক্ষেত্রফল B। তাহলে বড় পিস্টনের উপর তাহলে উৎপন্ন ঘাত কত হবে? তাহলে উৎপন্ন ঘাত হচ্ছে F2 কত হবে? চাপ ইনটু ক্ষেত্রফল, তাই না? P ইনটু B। তাহলে P মানে কত? তাহলে P মানে হচ্ছে F1/A ইনটু B। ক্লিয়ার? তাহলে আবার তাহলে একে লিখব তাহলে F1 ইনটু B/A। তাহলে এবং আবার এই F1 মানে কি? এই F1 বলতে বোঝায় W ইনটু X/Y। তাহলে এই F1 মানে কি? আবার W ইনটু X/Y ইনটু B/A। তার মানে এই F2 মানে কত পেলাম? এটা পেলাম। তার মানে এই যে Y/X এই টার্মটা বা এই রাশিটা কেন এসেছে? লিভারের ঘাত বৃদ্ধির জন্য। আর B/A এই টার্মটা কেন এসেছে? পাস্কালের ঘাত বৃদ্ধির জন্য। তার মানে আমি যদি লিভারের নীতি সাহায্যে যদি ঘাত বৃদ্ধি না করতাম তাহলে এই Y/X থাকতো না। তার মানে এই একটু কি কমে যেত, তাই না? তার মানে এই যে হাইড্রোলিক প্রেস, তাই ভাবো যে এই এত বড় মানে এতগুলো কাপড়কে কি করছে? জাস্ট ছোট্ট করে দিচ্ছে। তাহলে এত কাপড়কে যদি ছোট করে যদি কম্প্রেস করে ছোট করতে হয় তাহলে অবশ্যই কি আমাকে প্রচুর ঘাত আমাকে সৃষ্টি করাতে হবে। তার জন্য কি এখানে প্রচুর ঘাত আমাকে অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য কি আমরা দুবারে আমরা এখানে ঘাত বৃদ্ধি করছি, একটা লিভারের নীতির সাহায্যে, একটা পাস্কালের নীতির সাহায্যে। তাহলে এক্ষেত্রে কি তাহলে হবে? তাহলে ওয়াইটা কি? তাহলে এক্ষেত্রে x ও কি? তাহলে x এর মানটা y থেকে বড়, আবার এই b এর মানটা a থেকে বড়। তাহলে যেটা F2 মানে যেটা উৎপন্ন হয়েছে এখানে F2 টা, তাহলে F2 মান কি? এই W থেকে অনেক বড়। তার মানে আমি জাস্ট প্রয়োগ করলাম কি অল্প পরিমাণ ফোর্স, বাট এখানে কি অনেক বেশি পরিমাণে কি ঘাত উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? তার মানে এই হাইড্রোলিক প্রেসে আমরা দুবার কেন করা হয়? কেন? এখানে কি F2 মানটাকে অনেক বেশি বৃদ্ধি করার জন্য। একটা লিভারের নীতি, একটা পাস্কালের নীতি। ক্লিয়ার? তার মানে আমাদের লাগবে এটা, এবং আমরা কি করব? এবং এক্ষেত্রেও আমাদের দেখে কি মনে হচ্ছে? যে এখানে শক্তির সংরক্ষণ বিরোধী হয়েছে। কি? এখানে আমি কম পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করেছি, তাই তো? যে আমাদের কি মনে হচ্ছে? যে এখানে আমি কম পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করেছি, বাট এখানে আমি অনেক বেশি পরিমাণে ফোর্স পেয়েছি, বাট সেটা না, দুটোই হবে সমান। ঠিক আছে? সমান। তাহলে আমাদের এটা লাগবে, এটা আমার লাগবে। হ্যাঁ, তাহলে F2 মানে কত? তাহলে F2 মানে হচ্ছে F1 ইনটু B/A। এটা আমাদের লাগবে। তাহলে আবার নেক্সট ফাইল আছে, তোমার ছবি তো লাগবে, যাই হোক এই ঠিক আছে। তাহলে এখানে F1 পরিমাণ কি বাহ্যিক বল প্রয়োগ করলাম, তাহলে এই পিস্টন কি হবে? নিচে নেমে আসবে,
তাই না? ধরলাম যে এই পিস্টন হচ্ছে D1 পরিমাণ নামলো, তার মানে এই পিস্টন কি উপরে উঠবে, তা ধরলাম যে এই পিস্টন D2 পরিমাণ উপরে উঠলো, ঠিক আছে? তাহলে এই পিস্টন F1 পরিমাণ বল প্রয়োগের জন্য D1 পরিমাণ নামলো, তার মানে এখান থেকে কি হলো, এখানে তাহলে ক্ষেত্রফলটা কমে গেল, তাহলে ক্ষেত্রফলের হ্রাস, তাহলে ক্ষেত্রফলের হ্রাস কত হয়েছে F1 ইন্টু ডি, F1 ইন্টু D1, এবং এখানে তাহলে ক্ষেত্রফল না আয়তন, তাহলে আয়তন হ্রাস কত হয়েছে F1 ইন্টু ডি, এবং বড় পিস্টনে তাহলে আয়তন বৃদ্ধি কত হয়েছে, আয়তন বৃদ্ধি কত হয়েছে F2 ইন্টু D2, ঠিক আছে? তাহলে F2 ইন্টু D2, ঠিক আছে? আমি করছি আয়তন, তাহলে 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 আয়তন হ্রাস কত হয়েছে, আয়তন হ্রাস হয়েছে A ইন্টু D1, কেন? ক্ষেত্রফল ইন্টু লেন্থ, আর এখানে তাহলে বৃদ্ধি কত হয়েছে, বৃদ্ধি হয়েছে আমাদের B ইন্টু কত আছে ক্ষেত্রফল B ইন্টু D2, তাহলে এই ক্ষেত্রে তাহলে যে পরিমাণ আয়তন হ্রাস হবে এখানে সেম পরিমাণ আয়তন বৃদ্ধি হবে, তাহলে A ইন্টু D1 ইজ ইকুয়ালস টু B ইন্টু D2, ক্লিয়ার? B ইন্টু D2, তাহলে B বাই A, তাহলে B বাই A মানে কি, তাহলে B বাই A মানে হচ্ছে D1 বাই D2, তাহলে অতএব তাহলে এবার তাহলে ছোট পিস্টন দ্বারা কার্য, ছোট পিস্টন দ্বারা কার্য কত হবে, কার্য ছোট পিস্টন তাহলে কার্য করলো কত, ছোট পিস্টন কার্য করলো F1 ইন্টু D1, এবং বড় পিস্টন দ্বারা কার্য কত করলো, বড় পিস্টন কার্য করলো F2 D2, ক্লিয়ার? F2 ইন্টু D2, ঠিক আছে? তাহলে F2 মানে কি, F2 মানে আবার F2 মানে হচ্ছে F1 ইন্টু F2 মানে কত, F1 ইন্টু B বাই A ইন্টু D2, ক্লিয়ার? আবার এই যে এখান থেকে আমরা পেয়েছি যে B বাই A মানে কি D1 বাই D2, তাই না? তাহলে F1 ইন্টু B1 বাই A মানে D1 বাই D2 ইন্টু D2, D2 কাটলো, তাহলে কে থাকলো F1 ইন্টু D1, তার মানে এই বড় পিস্টন দ্বারা যে পরিমাণে কাজ করেছে তার সমানটাকে ছোট পরিমাণ যে কাজের সঙ্গে সমান, তার মানে কি বড় পিস্টন দ্বারা কার্য এর সমানটাকে ছোট পিস্টন দ্বারা কার্য, তার মানে এই ছোট পিস্টনে সরাতে যে পরিমাণ শক্তি লস হয়েছে আমার, এই ছোট পিস্টনকে সরানোর জন্য আমার যে পরিমাণে শক্তি লস হয়েছে সেম পরিমাণ শক্তি কি আমি এখানে পেয়েছি, তার মানে আমাদের আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে কি শক্তি লস মানে কি যে শক্তি সংরক্ষণ হয়নি, কিন্তু শক্তি সংরক্ষণ হয়েছে, তাই না? যে এখানে আমি যে পরিমাণে কাজ করেছি এবং বড় পিস্টন যে পরিমাণে কাজ করেছে দুটা কি সমান, তার মানে সমান মানে কি, তাহলে কাজ মানে শক্তি, তাহলে এখানে যে পরিমাণ শক্তি লস এখানে সেম পরিমাণে আমি শক্তিটা ফিরে পেয়েছি, তার মানে কি শক্তির সংরক্ষণ হয়েছে। বাট এটা আমাদের আদর্শ কেস, বাট রিয়েল কেসে কি বোঝায়, যে রিয়েল কেসে বোঝায় যে F2 D2 লেস দেন F1 D1, মানে আমাদের আইডিয়াল কেস কি পেলাম, আইডিয়াল কেস পেলাম F2 D2 ইকুয়ালস টু F1 D1, কিন্তু রিয়েল কেসে আমরা কি পাই, মানে বড় পিস্টনে আমি যে পরিমাণে শক্তিটা ফিরে পাই সেটা আমি যে শক্তি অ্যাপ্লাই করলাম তার থেকে আমরা কম পাই। কেন কম পাই? কারণ অ্যাকচুয়ালি রিয়েল কেসে এখানে যে পিস্টন আছে এই পিস্টনের ও তো আপ ডাউন করছে, এই আপ ডাউনের জন্য এবং যে পিস্টন কি একটা এই যে তল আছে
এই যে যে পিস্টন যে নামছে উঠছে, এই তলে কি হচ্ছে, এই পিস্টন দ্বারা কিছুটা পরিমাণে ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ। এই পিস্টনে কিছুটা পরিমাণ ফ্রিকশন কাজ করছে, ঘর্ষণ কাজ করছে, মানে ঘর্ষণ কাজ করার জন্য কিছু পরিমাণ শক্তি আগে থেকেই লস হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি টোটাল শক্তি এখানে ফিরে পাচ্ছি না। তাহলে রিয়াল কেসে কি হয়, এই ছোট পিস্টনে ঘর্ষণ থাকে, মানে ঘর্ষণ থাকার জন্য এক্সট্রা পরিমাণ শক্তি কি ওই ঘর্ষণের জন্য লস হয়ে যায়। তাহলে ওই এক্সট্রা শক্তি কি ঘর্ষণের দ্বারা লস হওয়ার জন্য ওই শক্তি কি এখানে ইনভলভই হতে পারছে না। ফলে কি, ফলে এখানে যে পরিমাণ আমি শক্তি অ্যাপ্লাই করছি এটা সেম শক্তি ফিরে পাচ্ছি না, যেটা কম পাচ্ছি, মানে ঘাত বৃদ্ধি হচ্ছে বাট তাহলে শক্তি কি, শক্তি আমরা যেটা এখানে কম পাচ্ছি। কেন, এই পিস্টনে ঘর্ষণ জনিত বাধার জন্য, ফলে শক্তি লস হয়ে যাচ্ছে, তাই তো। এটা আমাদের আইডিয়াল কেস, এটা আমাদের রিয়াল কেস। তাহলে এখানে যে আমরা শক্তি পাবো সেটা একটু কম। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানিও, এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।